তার আগে আমি একটু তৌসিফকে দিয়ে আজকে শুরু করি। এই যে বারংবার হুমকি দেওয়া হচ্ছে, যেভাবে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, এবং সবথেকে বড় বিষয় 30 জন যদি চিকিৎসক তারা প্রতিবাদে নামেন তাহলে তাদেরকে ঢুকিয়ে দিতে এমন বেশিক্ষণ সময় লাগবে না। একেবারে স্পষ্ট বার্তা হুমায়ুন কবিরের। কোন এখতিয়ার বসে তিনি এরকম বক্তব্য রাখতে পারেন, কি মনে হয়? না, কোনো ডক্টরকে ধমকি দেওয়া ঠিক নেই। আর হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআরও হয়েছে, পুলিশ ইনভেস্টিগেট করছে। যদি উনি কোনো অপরাধ করে থাকেন তাহলে নিশ্চয়ই পুলিশ ওর এগেনস্টে অ্যাকশন নেবে। কিন্তু আমাদেরকে এটাও দেখতে হবে যে যদি আপনি হসপিটালের কথা বলুন, যদি জুনিয়র গভর্নমেন্টের ডক্টরদের যদি কথা বলেন, তাহলে দেখুন প্রফেশনাল কন্ডাক্ট আছে, প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট আছে, আইএমসি এর রুল আছে। নিশ্চয়ই সবাই জানেন যে হাউ টু ডেলিভার আ ব্যাড নিউজ। যখন একটা পেশেন্ট মারা গেছে, আমি মনে করি নিশ্চয়ই এখানে ট্রেনিং দেওয়া হয় ডক্টরদেরকে। কেন পেশেন্টের রিলেটিভ একটা ইমোশনাল স্টেটে থাকে, যদি কোনো পেশেন্টের রিলেটিভ মিসবিহেভ করে থাকে ওদেরকে নিশ্চয়ই এখন তো পুলিশ ইনভেস্টিগেশন করছে, সিসিটিভিও দেখছে, যদি আরও কোনো লোক ইনভলভ আছে তাহলে পুলিশ ওদের এগেনস্টে নিশ্চয়ই অ্যাকশন নেবে। কিন্তু একটু দিস ইজ টু ওয়ে ট্রাফিক। ডক্টরদেরকেও একটু ট্রেনিংয়ের দরকার যে যখন পেশেন্ট ডিসিজ হয়, মারা যায়, তাহলে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায়, ওইখানে কিভাবে আমরা সিনিয়র ডক্টরসদেরকে ইনভলভ করে দিই বা অন্য হসপিটাল স্টাফকে ইনভলভ করে দিই। কেন ডক্টর কমিউনিটি হচ্ছে মোস্ট শিক্ষিত, মোস্ট ভদ্র, আর ওদের কথাবার্তা এত সুইট হওয়ার দরকার, এত ভালো ঠান্ডা মাথায় কথা বলা দরকার যে কোনো লোক যদি ইনস্টিগেটেড থাকে বা হার্ট থাকে আমি একমত। চিকিৎসকদের বিষয়ে আপনি যা যা সার্টিফিকেট দিয়েছেন সব দিক থেকে আমি একমত, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে তাহলে যারা নেতারা রয়েছে তাদের একটু ভদ্রতা শেখানোর কি প্রয়োজনীয়তা নেই দলের? আপনি বললেন এফআইআর করা হয়েছে, ডেফিনেটলি করা হয়েছে, কিন্তু দলের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া না? দেখুন, যেমন আপনি যদি হুমায়ুন কবিরের কথা বলেন, উনি বলেছেন যে ভাই মেডিকেল নেগলিজেন্স হলে আমরা কোর্টে যাব, নিশ্চয়ই ওনারাও যেতে পারেন। উনি বলেছেন যে আমরা ঘেরাও করব, পাবলিক ঘেরাও করব। ঠিক আছে, ঘেরাও করা একটা প্রোটেস্ট আছে, যত অবধি এটা পিসফুল থাকছে ইট ইজ পারমিসিবল। 30 জনকে ঘরে ঢুকিয়ে দেব এবং তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না, এটা ধমকি না? না, ধমকি নিশ্চয়ই ধমকি। ওর বিরুদ্ধে তাহলে দল কি ব্যবস্থা নিল? ওর বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে। কেন দল নেবে না? না, নিশ্চয়ই নেবে, দলও নেবে। আমি সুকন্যার কাছে যাবো বাবু, কিন্তু তার আগে আমি একটু সুকন্যার কাছে যাই। চিকিৎসকদের আরেকটু বেশি নমনীয় হওয়ার কথা বলছেন তৌসিফ আহমেদ, যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে গেস্ট হিসেবে রয়েছেন। এবং এই যে পরিস্থিতি, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে হলো, তারপরে ফের একবার কর্মবিরতির পথেই হাঁটতে হলো, বাধ্য হলো জুনিয়র চিকিৎসকেরা। এবং শুধু তাই নয়, তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা, এবং আগামী সোমবার থেকে তারা কর্মবিরতিতে, পুরোপুরিভাবে কর্মবিরতিতে আবারও যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত দাবি দেওয়া সম্পূর্ণভাবে পূরণ হয়। সুকন্যা, সেদিনে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় ছিল? কি কারণের জন্য কর্মবিরতিতে যেতে হলো তোমাদের? আমরা কথা বলবো সুকন্যার সঙ্গে, যেহেতু সুকন্যা শোনা যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ এইবারে আওয়াজ আসছে। বেশ, কি এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে কারণের জন্য আবারও কর্মবিরতিতে যেতে হলো? হ্যাঁ দেখুন, আমরা যেটা আগেও বলেছি, যেটা আমাদের হসপিটাল থেকেও বারবার করে জুনিয়র ডক্টররা জানিয়েছে, যে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল ফিভার অফ আননোন অরিজিন নিয়ে। তাকে সেই মুহূর্তে যথাযথ ট্রিটমেন্ট দেওয়া হয় এবং যেহেতু ক্রিটিক্যাল কেয়ারের বেড অ্যাভেলেবেল ছিল না, সেটাও পেশেন্ট পার্টিকে জানানো হয়, হাই রিস্ক কনসেন্টে সাইন করা হয় এবং তারপর এবং সমস্ত প্রগনোসিস পেশেন্টকে এক্সপ্লেন করা হয়েছিল যথাযথভাবে। তারপর পেশেন্ট হঠাৎ করে কোল্যাপস করে এবং সেইখানে হঠাৎ করে একটা মব 15-20 জনের হসপিটালে ওয়ার্ডের মধ্যে চলে আসে। নিরাপত্তার দায়িত্বে সেই সময় কেউ ছিলেন হাসপাতালের মধ্যে? হ্যাঁ, নিরাপত্তার দায়িত্বে ছিলেন লোকজনেরা, কিন্তু তাতে আমাদের খুব একটা লাভ হয়নি, বরং তাতে আমাদের আক্রান্ত হওয়া থেকে কেউ আটকাতে পারেনি, সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং যা যা সিসিটিভি ফুটেজ আছে
সেগুলো লক্ষ্য করলে আপনারাও দেখতে পাবেন। হাসপাতালের বাইরে যে- আউটপোস্ট ছিল, সেখানে কোনো পুলিশ আধিকারিকের কাছে কি খবর দেওয়া হয়েছিল? তারা কি সেখানে সেই মুহূর্তে পৌঁছেছিলেন? হ্যাঁ, দেখুন, যে কজন পুলিশ হাসপাতালের ওই সময় ওখানে ছিলেন তারা ওখানে গিয়েছিলেন, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা একটা মব ঢুকতে দেখেছি। মব ঢুকে গেছিল হাসপাতালের ওখানে, পুলিশ আউটপোস্টে পুলিশও সেই মুহূর্তে ছিল কিনা, কিন্তু ঘটনার পরে আমরা ওখানে দেখতে পেয়েছি, আশা করি ওখানে পুলিশ ছিলেন। ঠিক। কিন্তু মোট কথা হচ্ছে যে এই মবটাকে ওপরে উঠতে কোনোভাবে আটকানো যায়নি, এবং যে মবটা 15-20 জনের মবটা একটা ওপরে উঠে গেছে, এবং যারা চিকিৎসারত ডক্টর জুনিয়র ডক্টর ছিলেন ওই সময় তারা প্রহৃত হন, হেকল হন, নার্স দিদিরা যারা ছিলেন তারাও, এবং জিডিএ যারা ছিলেন। একদমই তাই, অর্থাৎ এই সেই ছবিটাও আমরা কারণেই দেখেছি। আমাদের- সুকন্যা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একটু তন্ময়বাবুর কাছে এখান থেকে আসি। যে শুধুমাত্র চিকিৎসকদের ওপর এইভাবে যে আক্রমণ করা হয়েছে তা তো নয়, মানে তাদের সেফটি সিকিউরিটি শুধু নয়, হাসপাতালের মধ্যে তো অনেক মুমূর্ষু রোগীরা রয়েছেন, তাদের পরিজনেরাও রয়েছেন, তাহলে তাদের সিকিউরিটি। আর উপরন্তু যখন চিকিৎসকেরা তারা যেই দাবি দেওয়ার কথা বলছেন সুরক্ষা, অর্থাৎ একদিকে যেমন সেফটি, অন্যদিকে তারা বলছেন যে আমাদের নিরাপত্তাটা কোথায় রয়েছে, অর্থাৎ সিকিউরিটি এবং সেফটি, এইটা নিয়েই তাদের প্রশ্ন ছিল। সেটাই যখন তারা পাচ্ছেন না, যখন তারা এই প্রতিবাদে করছেন, ঠিক সেই সময় এরকম হুমকির মুখে তাদেরকে পড়তে হচ্ছে। দেখুন, প্রথমে আমি বলবো যে হসপিটালের অবস্থাগুলো প্রথমে চিন্তা করতে হবে। এই যে সাগর দত্তে যেটা হয়েছে, এখানে তৌসিফ যে বলছেন যে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে, কিন্তু ওখানে সমস্যাটা হচ্ছে যে একজন মুমূর্ষু রোগী ভর্তি হয়েছিলেন, ডাক্তার বলেছিলেন তাকে আইসিইউতে নিয়ে যেতে, কারণ তার হচ্ছে অবস্থা এতটাই খারাপ। কিন্তু হাসপাতালের পরিকাঠামো এরকম যে তখন বলে দেওয়া হয়েছে যে আইসিইউতে কোনো বেড নেই। এখন সেক্ষেত্রে যদি আপনি ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা করেন, তো সেটা রোগী তো বেশিক্ষণ সময় বাঁচবে না, কারণ তার তো তখন ইন্টেনসিভ কেয়ার ইউনিট, হয়তো সেখানে হয়তো ভেন্টিলেটর লাগতে পারতো। তো এই যে জিনিসগুলো নেই হাসপাতালের পরিকাঠামো, তার জন্যই মূল সমস্যা। আর তারপরে দেখুন কি হলো, ওখানে হচ্ছে ঢাকঢোল পিটিয়ে এই আরজিকরের ঘটনার পরে একটা পুলিশ আউটপোস্ট উদ্বোধন হলো। এই পুলিশ আউটপোস্ট করে ফেলেছি। ডাক্তাররা যখন সেখানে গেল বা স্বাস্থ্যকর্মীরা গেল পুলিশ আউটপোস্টে, সেটা তালা লাগানো রয়েছে, সেখানে কেউ নেই। আর যারা সিকিউরিটি গার্ড ছিল তারা দর্শক হয়ে দাঁড়িয়ে থাকলো, আর মাত্র 15 থেকে 20 জন ওখানে হচ্ছে এই গুন্ডামি করলো, এবং নার্স, মহিলা ডাক্তার, তাদেরকে ধরে মারলো। তাহলে কি অবস্থা, কি ধরনের সিকিউরিটি দেখুন। আজকে এই সরকার দেখবেন এই কালকে কালকে আছে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে আমরা আউটপোস্ট করে দিয়েছি, আমরা হচ্ছে সুরক্ষার ব্যবস্থা করছি। না, সবটাই যদি হয়ে গিয়ে থাকে তাহলে পরে এই প্রতিবাদের দরকার কি? না, সেটা- এমনি তো মানুষ শখে শখে এরকম ভাবে প্রতিবাদ করতে পারে না যে না আমার আজকে ইচ্ছে হলো আমি আজকে রাস্তায় বসে যাব, 2 দিন 3 দিন রাস্তার মধ্যে এরকম বসে থাকবো, এইরকম ভাবে ধর্ণা করবো, এইরকম ভাবে অবস্থান করবো, কিন্তু তারপর রেজাল্ট কোথায়? আমি আসবো আলোচনায়, কিন্তু তার আগে আমি একটা বাইট বেল্ট আপনাদের সামনে রাখি। আমি আসবো তন্ময়বাবু, আমি আগে আপনাদেরকে কিছু বক্তব্য শোনাই, যেখানে একেবারে উপর মহল থেকে শুরু করে পরপর ধাপে ধাপে যারা যারা রয়েছেন তাদের বেশ কিছু বক্তব্য খুব ইন্টারেস্টিং, একবার শোনাই। বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন। যে ওরা যদি একবার দংশন করে, পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসা হয়, পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে, তবে গিয়ে এই মিথ্যাচার বন্ধ হবে। একে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার, কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? মমতা ব্যানার্জির ফাঁসি চাই, ফাঁসি চাই। আরে বাবা, কত বড় বুকের বাটা দুধের আছে দেখে যা।
কথা বললে কমিলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা কমিলা বাহিনীর আছে। মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা দুর্গা পুজোর টাকা চাই না। হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কত লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই উত্তর খুব হাস্যকর বেশ কিছু বক্তব্য, অর্থাৎ এই বক্তব্যগুলো যখন সামনে এসেছে ঠিক তার পরবর্তী সময় সোশ্যাল মিডিয়া অন্ততপক্ষে ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছিল, সবাই নাকি খুব সাপের স্বপ্ন দেখছেন। যাই হোক, একটু খুনসুটি করলাম ঠিকই, কিন্তু আলোচনায় আমরা আসবো এই জায়গা থেকেই যে কেন বারংবার এইরকমভাবে হুমকি দেওয়া হচ্ছে, এরকমভাবে চমকানো হচ্ছে। ছোট্ট একটা বিরতি নিয়ে